তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ যে এবিটিএ টেস্ট পেপারে 2026-এর যে এবিটিএ টেস্ট পেপার সেখান থেকে অঙ্কের যে পরিমিতি পাটিগণিতের বড় প্রশ্নগুলো অর্থাৎ 5 দাগের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করাছিলাম এবং সেখান থেকে 8টা 9টা 10টা মতন পেজ কিন্তু আমি তোমাদের আগের যেগুলো পাটিগণিতের বড় প্রশ্নগুলো থাকে আজকে তোমাদেরকে আমি তারপরের যে পেজ অর্থাৎ 309 পেজের যে 5 দাগের পাটিগণিতের যে দুটো অঙ্ক থাকে সেগুলো আমি সেখান থেকে আমি শুরু করছি। তো দেখো প্রথমে যে অঙ্কটা কি বলেছে দেখো, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার বিজানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পায়। বর্তমান বছরে এই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে এই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কত? এর আগের ভিডিওতে আমি তোমাদের করেছিলাম 218 পেজে আর 238 পেজে কিন্তু মানে 218 পেজের 1 নম্বরে আছে, দেখবে 218 পেজে এই অঙ্কটা 1 নম্বরে আছে আর 238 পেজে এখানে দুটো জায়গায় আমি করে দিয়েছিলাম, মানে এখানে করে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নেব। অর্থাৎ 218 পেজে আমি এই অঙ্কটা কিন্তু আমি করে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি তোমাদেরকে তারপরের যে অঙ্ক অর্থাৎ তারপরে যে অঙ্কটা যে 2-এর যে অঙ্কটা সেটা আমি তোমাদেরকে করাচ্ছি। কি বলেছে দেখো, খুব ভালো অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলি দেখো, বছরের প্রথমে কালাম ও জোসেফ যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে কালাম আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলে অরুণ কত, আচ্ছা এখানে নামটা না ভুল দিয়েছে, দেখো এখানে রয়েছে কালাম আর জোসেফ, এখানে অরুণ মানে বই থেকে টুকেছে, টোকার পর নাম দুটো চেঞ্জ করেছে কিন্তু একটা নাম চেঞ্জ করতে ভুলে গেছে। এইটা কিন্তু অরুণ হবে না, এটা তোমার হবে হচ্ছে তোমার কালাম হবে, ঠিক আছে? এটা কিন্তু কালাম হবে, ঠিক আছে? কালাম কত টাকা লভ্যাংশ পেলেন এবং কালাম কত মাস, এই কালামের লভ্যাংশ এটা, ঠিক আছে? কালামের লভ্যাংশ পেলেন এত এবং কালাম কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল। এটা বইয়ের অঙ্ক, বোধহয় কালামই হবে, হ্যাঁ কালাম হবে, ঠিক আছে? এটা কিন্তু কালাম হবে, হ্যাঁ এটা কালাম হবে, অরুণ হবে না, এখানে কালাম হবে, যেহেতু নাম দিয়েছে কালাম তাই এখানে কালাম হবে। চলো শুরু করি। এবার দেখো অঙ্কটাতে কি বলেছে, যখন আমি বলেছিলাম যে তোমাদের এই যে তোমাদের মানে কি বলে তোমাদের এই তোমার অংশীদারি কারবারের অঙ্ক, সেই অংশীদারি কারবার দুটো ভাবে হয়, একটা সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। যখন কোনো ব্যবসায় কোনো মানে পার্টনার মানে অংশীদার যখন ব্যবসায় টাকা ঢালবে বা কোনো টাকা মানে ব্যবসায় যখন কোনো সময় মনে হয় দেখার মাঝখানে টাকা প্রয়োজন হলো, যদি টাকা ঢালে বা তোলে সেক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম হবে। কি হবে? মাসের 1 মাসেরটা তোমাকে বের করে নিতে হবে, বছরেরটা দেওয়া থাকবে, তোমাকে 1 মাসের নিয়ে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এর আগে এই ধরনের অঙ্ক করে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো কি বলেছে ধরে নিলে কয়েক মাস পর কালাম আরও ধরে নিন, তাহলে কয়েক মাস পর মাস কিন্তু বলেনি, আমি ধরে নিলাম, ধরি x মাস পর কালাম, ধরি x মাস পর কালাম, আরো কত টাকা ঢেলেছে, আরো 12,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, আরো 12,000 টাকা মূলধন বিনিয়োগ করেছে। ঠিক আছে, বিনিয়োগ করেছে। তাহলে দেখো অরুণের মূল, তার মানে কি বোঝাতে চাইছে যে অরুণের প্রথম যে মানে প্রথম কত টাকা, 24,000 টাকা। এই 24,000 টাকা প্রথমে ক মাস কেটেছে? x মাস কেটেছে, কারণ x মাস পর সে আবার টাকা ঢেলেছে, তাই তো? তাহলে x মাস অবধি কেটেছে, তারপর বাকি মাস মানে 12 মাইনাস x মাসে বাকি টাকাটা কাটবে। কি বলে দেখো 24,000 টাকা, তাহলে অরুণের অরুণ কেন, এখানে কালাম তো, কালামের মূলধন এই 24,000 টাকা, ভালো করে দেখো, এই 24,000 টাকা, এই 24,000 টাকা খাটে, 24,000 টাকা খাটে x মাস,
দেখো এখানে যদি মাস দেওয়া থাকতো তাহলে তোমরা কি হবে, ধরো 6 মাস পর সাপোজ টাকা ঢেলেছে, 6 মাস পর টাকা ঢেলেছে, তার মানে কেমন হতো যে 24,000 টাকা ঠেলে 24,000 টাকা খেটেছে হচ্ছে 6 মাসের জন্য, আর বাকি কত টাকা বলেছে 12,000 টাকা যোগ করেছে, মানে বাকি এবং 24,000 প্লাস 12,000 অর্থাৎ কত হচ্ছে 12 36,000, তাই তো? এই যে 36,000 টাকা, ঠিক আছে, এই টাকা খেটেছে, এই যে এই টাকাটা খেটেছে কত দিনে বলো তো? দেখো যদি 6 মাস হতো তাহলে কি হতো, বাকি 12 - 6 হতো, তাহলে এখানে কত মাস খেটেছে, এক্স ধরেছি, আমি তো মাস বলিনি, তাহলে এক্স মাস খেটেছে, তাহলে বাকি 36,000 টাকা কতদিন খেটেছে 12 মাইনাস এই এক্সটা বাদ যাবে, মানে ধরো এক্স মানে সাপোজ যদি 6 হতো বা 4 মাস, দেখো যে 4 মাস পর সে ব্যবসায় টাকা ঢেলেছে, যদি বলতো যে 4 মাস পর সে ব্যবসায় টাকা ঢেলেছে, তাহলে কি হতো, প্রথমে 24,000 টাকা কেটেছে 4 মাস, আর বাকি 12 প্লাস এই 24 প্লাস 12,000 অর্থাৎ 36,000 টাকা কেটেছে, বাকি মাস মানে বছরের বাকি মাস কত 12 - 4 8 মাস, কিন্তু এখানে তো বলেনি কোনো মাসের কথা, তাহলে এক্স মাস বলেছে, তাহলে আমি প্রথমে 24,000 টাকা খেটেছে এক্স মাস, আর বাকি 36,000 টাকা খেটেছে কত 12 - এক্স অর্থাৎ তোমার 12 - এক্স মাস, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক মাসে কত খেটেছে, সবসময় বলেছি এই জিনিসটা কি হয়েছে, এই যে লাভ্যাংশটা দিয়েছে না, এই যে 14,030 টাকা, এই লভ্যাংশটা পুরো বছরে সে লাভ করেছে, ঠিক আছে। তাহলে তোমাকে এটা কি বলতো, পুরো বছরে তো সে একই টাকা ঢালেনি, একবার ঢেলেছে একবার তুলেছে, এরকম তো হতে ঘটনা ঘটেছে, তাহলে এইগুলোকে কি করতে হয় এক মাসে, অর্থাৎ এক মাসে সে কত, মানে এই যে 14,030 টাকা যদি তার লাভ করতে এক মাসে হয়, মানে এক মাসে যদি তার 14,030 টাকা লাভ করতে, তাহলে সে ব্যবসা কত টাকা ঢালতে হবে এই এক মাসের জন্য, তাহলে লিখি এক মাসের মূলধন, এর এক মাসের মূলধন কত হচ্ছে, দেখো ভালো করে দেখো 24,000 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস 36,000, ওই 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, ঠিক আছে, এত টাকা। তাহলে ব্র্যাকেটটাকে যদি আমি খুলি 24,000, এটা 24,000 এক্স টাকা হচ্ছে, প্লাস এখানে না ব্র্যাকেটটা খোলার দরকার নেই, কারণ কমন নিতে সুবিধা হবে, অঙ্কটাকে ছোট করে নিলাম একটুখানি, ছোট করলাম কি এদের দুজনের থেকে কি কমন যেতে, দেখো 12,000 টাকা কমন যাচ্ছে, আমি যদি দুজনের থেকে 12,000 টাকা কমন নিই তাহলে কত যাচ্ছে 12 দুগুণে 24, এখানে পরে থাকছে দেখো 2x প্লাস এখানে পরে থাকছে কত 2x, এখানে পরে থাকছে 2x, আর এখানে পরে 3 বারং 36 3, আর ব্র্যাকেটের মধ্যে যেমন 12 মাইনাস এক্স এটা পরে থাকছে, তাহলে আরো একটা লাইন করি 12,000, এবার ব্র্যাকেটটাকে খুলে দিই কত হবে 2x প্লাস 3 বারং 36 মাইনাস 3x, ঠিক আছে, তাহলে 12,000, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, তাহলে এক্সটাকে পরে বসাচ্ছি, আগে বসাচ্ছি না, তাহলে সুবিধা হবে, মাইনাস এক্সটাকে পরে বসাই, এত টাকা। তাহলে এক মাসে তার মানে এই 14,030 টাকা লাভ করতে গেলে কালামকে এক মাসে কত টাকা ঢালতে হবে, এত টাকা, আর তোমার একে কত টাকা ঢালতে হবে, তোমার কি বলে এই তোমার জোসেফ নাম দেওয়া আছে তারপরে, কালাম আর একটা কি ছিল জোসেফ, তাহলে জোসেফের এক ডাইরেক্ট বের করছি আমি, কারণ ওটা 12 মাসেই খেলেছে, জোসেফের এক মাসের মূলধন, এক মাসের মূলধন কত, তোমার কত ছিল, এক মাসের মূলধন কত টাকা দিলে 30,000 টাকা, এ তো মানে মোটামুটি 12 মাসই খাটবে, 3 বারং 36,000, 3,60,000 টাকা, ও আর একটা শূন্য হবে 3,60,000 টাকা, 3,60,000 টাকা, ঠিক আছে, বেরিয়ে গেল। এইবার কারটা বের করতে হবে, একবার বলেছে দেখো কার লভ্যাংশটা দিয়েছে, দেখো অরুণটা হবে না, এখানে হবে তোমার কেটে করে দাও, এখানে কালামের লভ্যাংশ কত 7,300 টাকা, তাহলে আমার দুজনের লভ্যাংশ বের করার দরকার, আমি কি করব কালামের লভ্যাংশটা বের করবো, মানে কালাম কত টাকা পাচ্ছে, অর্থাৎ এই 14,030 টাকার মধ্যে কালাম কত টাকা পাচ্ছে, যদি আমি জেনে যাই তাহলে আমি তো কালামের উত্তরটা দিয়ে দিই, তাহলে ওর সাথে শর্তানুসারে করে দেবো, ঠিক আছে। তাহলে লিখি, তাহলে আগে দুজনের অনুপাত বের করতে হবে, নাহলে তো আমি করতে পারবো না, তাহলে লিখি তোমার কালাম ও
কালাম ও জোসেফের মূলধনের অনুপাত। কত হচ্ছে? কালামের কত? 12,036 মাইনাস এক্স, আর এর কত? 3,60,000, তাই তো? তাহলে দেখো কমন কি যাচ্ছে, দুজনের থেকেই দেখো 12,000 কমন যাচ্ছে। আমি যদি 12,000 কমন কেটে দিই, মানে 12,000 যদি কেটে দিই, তাহলে এখানে কত পড়ে থাকে? এখানে পড়ে থাকে দেখো 36 মাইনাস এক্স, দুজনের থেকে 12,000 কমন যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো 3 বারং 36, 12 দিয়ে 3 বারং 36, এই যে দেখো এখানে 3টে শূন্য, এই যে 3টে শূন্য কেটে দিচ্ছি, 12 দিয়ে কাটলে 3 বারং 36, তাহলে একটা শূন্য বসবে 30। তাহলে দেখো দুজনের অনুপাত কি দাঁড়ালো দেখো এটা। এবার কাটটা দেয়া আছে, ভালো করে দেখো, দুজনেরটাই বের করার দরকার নেই, এখানে দেখো দেয়া আছে কিন্তু একজনের। একজনেরটা দেয়া আছে, কাটটা দেয়া আছে ভালো করে দেখো। দেখো এখানে অরুণ নাম লিখেছে, না অরুণ হবে না, কালামের, ঠিক আছে। এখানে হবে কালামের লভ্যাংশ হবে 7,130। তাহলে আমি কালামের, আমার অনুযায়ী কালামের লভ্যাংশ কত হচ্ছে দেখি। কালামের কত টাকার মধ্যে? 14,030 টাকার, সুতরাং 14,030 টাকার মধ্যে, 14,030 টাকার মধ্যে কালামের লভ্যাংশ হবে কত? 14,000 সমান 14,030 ইন্টু কালামের কি করি আমরা, যে যারটা বের করি তার অনুপাতের এটাকে উপরে বসাই, জানি আমরা যে 36 মাইনাস এক্স, আর নিচে কি করি, দুজনের যোগফল হয় 36 মাইনাস এক্স প্লাস, আমি একবারে করে দিলাম 30, দুজনের যোগফল করি, তাই তো। এবার করছি, তাহলে 14, আচ্ছা ঠিক আছে, আর কিছু করছি, আচ্ছা করে দিই, আর একটা লাইন করি। 1430 ইন্টু 36 মাইনাস এক্স ইকুয়াল টু 30 30 60 66 মাইনাস এক্স, এত টাকা, ঠিক আছে। বেরিয়ে গেল 66 মাইনাস এক্স, ঠিক আছে, এত টাকা বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে দেখো, ভালো করে দেখো, বলেছে দেখো কি বলেছে দেখো, এখানে দেখো দিয়ে দিয়েছে, দেখো অরুণের লভ্যাংশ দিয়ে দিয়েছে 7,130, অরুণের কিন্তু দেখো লভ্যাংশ দিয়ে দিয়েছে কত? 7,130। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে ভালো করে দেখো, অরুণের লভ্যাংশ কিন্তু এটা আমার অনুযায়ী অরুণের লভ্যাংশ, সরি কালামের লভ্যাংশ আমার অনুযায়ী এটা, তাহলে ওদের অনুযায়ী কত? 7,130। তাহলে আমার অনুযায়ী হচ্ছে 1430 গুণ 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130, ঠিক আছে। ক্রস গুণ করবো, তাহলে এটা এদিকে থাক, 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স, 0 ডিভাইডেড বাই 1430, 0 0 কাটা, এটা না 23 দিয়ে কাটা করে যাবে, ঠিক আছে। 23 দিয়ে করি, এখানে ভাগ করি, 713কে 23 দিয়ে করি, 713, 23 দিয়ে, 23 একে 23, 3 দুগুণে 6, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, কত নাম্বার 9, কত 11 হয়, 2 দিলে 23, 23 একে 23, 31 হলো। মানে এটা কেটে কিন্তু 31 হলো, ঠিক আছে। এবার নিচেরটা 1403কে এখানটা করছি, 1403, 23 দিয়ে, 6 দুগুণে 12, 6 দিয়ে,
3 ছয় 18, 8 6 দুগুণে 12, 13, 8 কত হলে 10 হয়, 2 দিলে 23, 61। এটা হচ্ছে 61 দিয়ে। ঠিক আছে, হয়ে গেল। এবার কি করব, ক্রস গুণ করব। ঠিক আছে, ক্রস গুণ করব, অর্থাৎ 61 এর সঙ্গে এটা গুণ করব আর 31 এর সঙ্গে এটা গুণ করব। করি। 61 সঙ্গে কার গুণ করবো যেন, 36, তাই তো? তাহলে 36 গুণ 61, 61 গুণ 36, 6 একে 6, 6 6 36, 3 একে 3, 3 6 18, 6 6 3 9, 8 আর 3 11, 1 8 আর 3 11, 1 2, 2196, 2196 বিয়োগ 61x। এবার 31-এর সঙ্গে এর গুণ করব, 31-এর সঙ্গে 66, 66 গুণ 31, 6 একে 6, 6 একে 6, 3 6 18, 3 6 18 একে 19, 6 8 6 14, 4 9 একে 10, 1 একে 2, কত হলো 2046 বিয়োগ 31x। হয়ে গেল। এবার কি করব, এগুলোকে এদিকে নিয়ে আসবো। এদিকে আছে -61x, এটা চলে আসলে -31x। এই পাশে পড়ে আছে 2046, এটা ওদিক চলে গেলে মাইনাস হয়ে যাবে 2196। তাহলে 2196 থেকে এটা বিয়োগ করি, এটা তো হচ্ছে -30x, এটা -30x হচ্ছে। আর এটা কত হচ্ছে 2 0 4 6 6 6 মিলে গেলে 0, 6 কত 4 কত 9, 5 দিলে হাতে রইলো 1, হাতে না, হাতে কিছু নেই 1, তাহলে 150 হলো, -150, যেহেতু মাইনাসের সাইন বড়। ঠিক আছে, -150, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x ইকুয়াল টু কত বেরালো, 150 ডিভাইডেড বাই 30, 0 0 কাটা, 3 5 15, 5 বছর। তার মানে সে কত বছর পর টাকা ঢেলেছিল বলো তো, 5 কত মানে এই কত মাস পর কালামের আরো 12 টাকা ঢালা ছিল, সে 5 মাস পরে, সরি এটা মাস হবে, 5 মাস, তাহলে 5 মাস পর। ঠিক আছে, তাহলে কত হলো, 5 মাস পর সে ব্যবসায় কতদিন পর টাকা ঢেলেছিল, ওই তোমার কি বলে তোমার 12,000 টাকা কতদিন পর ঢেলেছিল, 5 মাস পর। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 333 পেজের যে 5 দাগের পাটিগণিতের যে দুটো প্রশ্ন সেটা করাচ্ছি। 1 নম্বরটা দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি হার সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরের সুদ আর আসল মিলিয়ে হয়েছে 2420 টাকা, 3 বছরে ওই একই টাকা সুদে আসলে হবে হচ্ছে 2662 টাকা। তাহলে অর্থের পরিমাণ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদে বলেছে, তাহলে তোমার কাজ কি দেখো, দুজনেরই কিন্তু সুদ আসল দিয়ে দিয়েছে। একটা টাকা 2 বছর যদি থাকে সেটা সুদ আসলে হয় 2420 টাকা, আর যদি সেটা 3 বছর থাকে সেটা হবে 2662 টাকা। তাহলে আসল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে অঙ্কের মধ্যে আমার দেয়া আছে কি দেখো, সুদ আসল দেয়া আছে দুজনেরই। তাহলে দুজনের সুদ আসল আমি আগে আমার মতন ভাবে বের করে নিই। দেখো ধরি আসল পি টাকা, ভালো করে শোনো, ধরি আসল পি টাকা। ঠিক আছে, তাহলে কি চেয়েছে তোমাকে, আর কি দিয়েছে, সুদের হার। সুদের হারটা ধরে নিই, আর সুদের হার R%। ঠিক আছে, ধরে নিলাম। এবার তাহলে আমাকে কি বলা যায়, দুবারই দেখো দিয়েছে। তাহলে প্রথমবারে যদি হয়, প্রথম ক্ষেত্রে আমি আর পুরোটা লিখছি না, শুধু প্রথম ক্ষেত্রে লিখে দিলাম। কি হচ্ছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কি হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি কি জানি, P1 + R/100N, এটা তোমার ফর্মুলা। তাহলে আমি ডাইরেক্ট, তার মানে কি দেয়া আছে, P1 + R মানে দেয়া নেই 100, এটা হচ্ছে 2 বছর, তাহলে এত টাকা। আর এটার দেখো অ্যান্সার দিয়ে দিয়েছে, কোথায় গেল, এর অ্যান্সার কত দিয়েছে, 2420 টাকা এই 2 বছরের। তাহলে আমি লিখতে গেলে এখানে তার কিছু করা যাচ্ছে না। তাহলে আমি লিখে দিচ্ছি যে শর্তানুসারে, আচ্ছা 3 বছরটা আগে বের করে নিই, দ্বিতীয় ক্ষেত্রটাও বের করে নিই।
না করে নি তাহলে দিয়েছে দেখো শর্তানুসারে দিয়েছে কি পি 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 2420 টাকা। ঠিক আছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে এটা একটা বেরালো। দ্বিতীয় ক্ষেত্রে এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে ফের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি সেই আগে অঙ্কটা করেছিলাম না, সরল দুটো সুদ দেওয়া থাকতো, ঠিক সেইভাবেই আমি করবো, সেই একই নিয়মেই আমি করবো। বঞ্চ এটা আরো সোজা। সমূল চক্রবৃদ্ধি কত বেরাচ্ছে? আমি ডাইরেক্ট করছি পি 1 প্লাস আর বাই 100। এখানে এন মানে কত? এখানে এন মানে হচ্ছে তোমার 3 বছর। দেখো 3 বছর, এত টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এখানেও দিয়ে দিয়েছে। ভালো দেখো শর্তানুসারে কি দিয়েছে? পি 1 প্লাস আর বাই 100, ভালো করে লক্ষ্য করে দেখো 3 ইজিক্যাল টু দিয়েছে 2662। 2662 তো 2662, তাহলে এটা ধরলাম 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এইবার আমি কি করবো? সেই আগের অঙ্কটারই মতন দেখো এই ধরনের অঙ্ক আমি করেছিলাম। ঠিক আছে, ওই যে 208 মানে চক্রবৃদ্ধির সুদ দেওয়া থাকতো, এখানে কি সমূল চক্রবৃদ্ধি দিয়ে। তাহলে এবার আমি কি করবো বলতো? এই 2 নম্বর থেকে 1 নম্বর ভাগ করব। তাহলে লিখি 2 নং থেকে 1 নং ভাগ করে পাই, ভাগ করে পাই। তাহলে ভাগ করি। 2 নংটা কত আছে? পি 1 প্লাস আর বাই 100 কিউব ডিভাইডেড বাই পি 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 6 6 2 2 4 2 0। কাটাকুটি কি চলে যাচ্ছে দেখো, মানে দেখো পি পি কেটে যাচ্ছে, 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই 100 কেটে গেলে দেখো এখানে দুটো আছে, এখানে 3টে, তাহলে পড়ে থাকে কথা একটা। দেখো 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 2 6 6 2 ডিভাইডেড বাই 2 4 2 0। এটা পড়ে থাকছে। এই যে আমি এটা কেটে দিলাম, ভালো করে দেখো, এখানে পি পি কাটলাম, আর এখানে দেখো 1 প্লাস আর বাই 100 1 প্লাস, এখানে 3টে আছে, এখানে 2টো আছে। তাহলে যদি কাটি এখান থেকে 2টো থেকে কেটে গেলে উপরে একটাই পড়ে থাকে। ঠিক আছে, পরের লাইনে তাহলে এটাকে লসাগু করি। লসাগু হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? 200। সরি, এটা 100ই তো হবে। 100 প্লাস আর, আর এদিকেরটা বসাই। আমি এখানে কাটাকুটি করে নিই। এদিকেরটা 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 2 1 কে 2, এটা কাটলে 12 দুগুণে 24, 2 1 কে 2 0। এখানে দাঁড়াচ্ছে দেখো 1 3 3 1 ডিভাইডেড বাই 1 2 0। ঠিক আছে, একটা কাজ করো, এই 0 0 কেটে দাও, এই 0 কেটে দিলাম, ক্রস গুণ করো। এখানে পড়ে থাকছে 1200 2 1 2 0 প্লাস 121 আর ইজিক্যাল টু 1 3 3 1 0। এটা 11 দিয়ে যাচ্ছিল, 11 দুগুণে 22। হ্যাঁ, এটা 11 দিয়ে কাটাকুটি যাচ্ছিল। আচ্ছা, এটা একটু ছোট করে নিই, এটা তো যাচ্ছে 11 দিয়ে কাটাকুটি। 11 কে 11, 11 দুগুণে 22। হ্যাঁ, একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। 11 দিয়ে 11 11 121, 11 দিয়ে 11 কে 11, 11 দুগুণে 22, 11 কে 11, ফের 11 দিয়ে 11 কে 11, 11 কে 11, ছোট হয়ে গেল, এটা সুবিধা হলো। তাহলে ক্রস গুণ করলে দেখো এদিকেটা যেমন আছে তেমন করে থাক, 100 প্লাস আর, আর এদিকেটা হয়ে গেলে দেখো 110। তাহলে আর ইজিক্যাল টু 110 মাইনাস 100, তাহলে আর ইজিক্যাল টু এটা দাঁড়ালো 10। তাহলে কি জন্য? সুদের হার সুদের হার 10%। ব্যাস, এইবার আমি দেখো পুরো বের করতে পারবো। এবার দেখো কি চেয়েছে তোমার
কি জানা চেয়েছে? অর্থের পরিমাণ কত, অর্থাৎ তোমার কি বলে অর্থের পরিমাণ কত। তাহলে কি করব আমি, যে কোনো একটাতে এই যে শর্তানুসারে 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে, এই যে 2 নম্বর সমীকরণে যেখানে মানটা পুট করি। আমি 1 নম্বর সমীকরণে লিখি, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা বসাই, পি 1 প্লাস আর বাই 100 2420 পি 1 প্লাস আর মানে কত, আর মানে হচ্ছে 10 বাই 100 হোল স্কয়ার 2420। তাহলে পি গুণ এটা হবে 110 বাই 100 হোল স্কয়ার ইজিক্যাল টু 2420। 0 0 কেটে দিই, তাহলে দাঁড়াচ্ছে পি ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইজিক্যাল টু 2420। তাহলে পি ইজিক্যাল টু এটা ওদিক চলে যাবে 2420 গুণ 10 বাই 11 গুণ 10 বাই 11। কাটাকুটি করি, 11 দিয়ে কাটলে এটা 11 দুগুণে 22, 11 দুগুণে 22 0, ফের 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22 0। তাহলে দাঁড়াচ্ছে দেখো পি ইজিক্যাল টু 2020। আসলেই চেয়েছিল তো, হ্যাঁ আসলেই চেয়েছিল, তাহলে 2000 টাকা। তাহলে লিখে দিই আসল ইকুয়াল টু, আসল কত বেরোলো 2000 টাকা। তাহলে আসল কত বেরোলো দেখো 2000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের দ্বিতীয় অঙ্কটা করাবো। দ্বিতীয় অঙ্কটা কি বলি দেখো, কিছু টাকা 3 বছরের সুদ মূলে মানে সুদে আসলে 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি করা হয়, মানে সুদের হার যদি 25% বাড়ানো হয়, তবে ওই একই সময় অর্থাৎ 3 বছরেই ওই টাকা সুদে মূলে 980 টাকা হয়। তাহলে সুদের হার ও মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো 3 বছরের সুদে মূলে যদি 944 টাকা হয়, তাহলে 25% যদি বৃদ্ধি করা হয়, তাহলে সুদে কত টাকা হবে 980 টাকা। তার মানে সুদ কতটুকু বেড়েছে দেখি আমি। সুদ বেড়েছে, দেখো কি হচ্ছে, সুদটা বেড়েছে, সুদ বেড়েছে। কত টাকা সুদ বেড়েছে? সুদের পরিমাণ বেড়েছে, সুদের পরিমাণ কত বেড়েছে? 944 ছিল 25% বৃদ্ধি হওয়ার পরে, মানে সুদের হার। এখন সুদের মূল্যে কত টাকা হয়েছে একই সময়, মানে 3 বছরেই। কিন্তু যদি বলছে কি আগে 3 বছরের সুদ হতো কত 944 টাকা, কিন্তু এখন 3 বছরের সুদ হচ্ছে কত 980 টাকা। তাহলে সুদ বেড়ে গেছে না? কত টাকা বেড়েছে? 980 মাইনাস 944 তো 980 মাইনাস 944, তাহলে কত হচ্ছে 36 টাকা। ঠিক আছে, আচ্ছা কত টাকা সুদ বেড়েছে? 36 টাকা। আচ্ছা এই 36 টাকা মানে কত পার্সেন্ট সুদ বলো তো? এই 36 টাকা মানে দেখো কত পার্সেন্ট সুদ বেড়েছে? 25% সুদ বাড়ার ফলেই কিন্তু এই 36 টাকা হয়েছে। ভালো করে শোনো, এই 25% মানে 25% সুদের 25% সুদের পরিমাণ কত? 25% সুদের বৃদ্ধি সমান 25% সুদের পরিমাণ মানে হচ্ছে কত 36 টাকা। সুদের পরিমাণ কতটা বেড়েছে? 25%। তাহলে 25% সুদের হার যদি বৃদ্ধি পায় কত টাকা হয়? এই 36 টাকাই হয় না, কারণ 944 টাকা থেকে 25% সুদের হার বৃদ্ধি হওয়ার ফলে হয়েছে কত 36 টাকা। তার মানে কি 25% সুদের পরিমাণ মানেই তো 36 টাকা, তাই তো? তাহলে 1% সুদের পরিমাণ মানে 36/25। আমার সুদের পরিমাণ কত দরকার? 100% সমান কত? তাহলে 100% সুদের পরিমাণ সমান 36 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, 4 25 100। তাহলে দাঁড়াচ্ছে কত? 36 দুগুণ 72, 72 দুগুণ 144, 144 টাকা। এই হয়ে গেল অরিজিনাল যে সুদ। তাহলে 3 বছরে বা
তোমার অরিজিনাল সুদ কত বেরোলে দেখো, যে কোনো একটা ধরে নিতে হবে, হয় 3 বছর এই কোথায় গেল, সরি হ্যাঁ 3 বছরের সুদে, তাহলে 3 বছরের সুদে 944 টাকা, তার মধ্যে দেখো 144 টাকা কিন্তু সুদ আছে। তাহলে আসল কত? তাহলে দেখো আমি কি কি পেলাম, দেখো সুদ, এবার আমি অঙ্কের মধ্যে কি কি পেলাম দেখো, সুদ দেয়া আছে অর্থাৎ আই কত 944 টাকা, ভালো করে ও সরি 144 টাকা। আচ্ছা সুদ যদি হয় তাহলে আসল কত হচ্ছে, আসল টোটাল সুদ আসল ছিল কত 944 টাকা, সেখান থেকে সুদটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 800 টাকা। ঠিক আছে, আর সময় কত জানি আমরা, সময় 3 বছর। ঠিক আছে, আমাকে অঙ্কের মধ্যে কি কি বের করতে বলে, দেখো একটা কিন্তু বেরিয়ে গেল, সুদ বেরিয়ে গেল, কিন্তু কি কি বের করতে বলেছে অঙ্কের মধ্যে, সুদের হার আর মোট টাকা, না না সুদের হার আর মোট টাকা বের করতে বলেছে। মোট টাকা তো বেরিয়ে গেল, এই যে 800 টাকা, এই মোট টাকা বেরিয়ে গেল কত টাকা 800 টাকা, সময় 3 বছর। এবার সুদের হার বের করি, তাহলে ফর্মুলাটা লিখবো, আমি বারবার করে বলেছি সুদ চাক সুদের হার চাক যাই থাক, ওই একটাই ফর্মুলা লিখবে। কিসের ফর্মুলা? একটাই ফর্মুলা, অর্থাৎ সুদ ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। অনেক ধরনের ফর্মুলা লেখে, কেউ সময় ইকুয়াল টু এটা ভাগ করে করে, দরকার নেই, এই একটাই ফর্মুলা ব্যবহার করো, এখান থেকে তোমরা ক্যালকুলেট করে নেবে, বসাবে কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে। দেখো সুদ দেয়া আছে কত 144, বসাই। পি দেয়া আছে কত 800 টাকা, বসাই। সুদের হার দেয়া নেই, টি দেয়া আছে 2 বছর, সরি 3 বছর, আর কি আছে তোমার 100 ডিভাইডেড বাই, ঠিক আছে। ক্রস গুণ করো, কিভাবে গুণ করলাম, ধরো ক্রস আমি কেটে দিই, 0 0 0 0 0 0 কাটা, কেটে দিই, কেটে ছোট করে দিই, তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে কত দেখো, এদিকে গড় করি, 8 কাটা গুণ করার দরকার নেই, গুণ 3 ইজ ইকাল টু 144, তাহলে 8টা বাঁ দিকে থাক, 144 ডিভাইডেড বাই 8 গুণ 3, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 4 12, 3 8 24, 6 8 48, তাহলে সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু কত বেরালো, আর ইকুয়াল টু বেরালো হচ্ছে 6%, মানে সুদের হার আর আসল কত বেরালো, তাহলে আসল বেরালো 800 টাকা, আর সুদের হার বেরালো কত 6%। ঠিক আছে, আসলে বেরালো 800 টাকা, আসলে বেরালো দেখো 800 টাকা, সুদের হার বেরালো কত 6 টাকা, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা ঠিক করে নেবে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 359 পেজের অঙ্ক। দেখো 5 দাগের যে অঙ্কগুলো কি বলেছে, 359 পেজে বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। মানে ধার নেওয়ার পর 1 বছর পর তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন, সেই বাড়িটা আবার ভাড়া দিচ্ছে, প্রতি মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া দিয়েছে। ধার নেওয়ার কত বছর পর ওই বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে, এটা নির্ণয় করতে পারে। ঠিক আছে, এই অঙ্ক তোমাদেরকে আগের ভিডিওতেই আমি তোমাদের করে দিচ্ছি, ছিল হচ্ছে 238 পেজের 1 নম্বরের অঙ্কটা, দেখে নিও ওখানে 238 পেজে দেখবে ওটা আছে, 238 পেজে আমি 1 নম্বর অঙ্কটা কিন্তু আমি ওখানে করে দিয়েছিলাম। ঠিক আছে, এবার চলো তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও এবং 869 টাকা 40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয়। এটাও তোমাদের করে দিয়েছিলাম, দেখবে 169 পেজের দেখবে 1 নম্বর দাগে এই অঙ্কটা আছে, 169 পেজেও এই 1 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো এই পেজে মোটামুটি 2টো অঙ্কই করানো আছে, তোমরা দেখে নিও। এরপরে যাবো আমি 381 পেজে 5 দাগের অঙ্কটা। ঠিক আছে, 381 পেজে 5 দাগের অঙ্কটা, এটা মুছে দিই। ঠিক আছে, এইবার দেখো এই যে, চলো কি বলেছে দেখি, এক ব্যক্তি প্রতিদিন 100 টাকা করে কোনো ব্যাংকে সঞ্চয় করেন। বার্ষিক সরল সুদের হার 6% হলে 1 বছরে তিনি সুদ আসলে কত টাকা পাবেন। এই অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, এর আগে এরকম ধরনের একটা অঙ্ক করেছিলাম, কিন্তু সেখানে প্রতি মাসে সঞ্চয় করেন। ঠিক আছে, এখানে দিয়েছেন প্রতিদিনই, আগে দিয়েছিল সেখানে প্রতি মাসের প্রথম দিনে দিয়েছিল, বলে মাসে বলেছিল, এটা বলেছে প্রথম দিনে। ঠিক আছে, ওই একই অঙ্ক, সেই একই অঙ্ক। ঠিক আছে, তাহলে বলছে দেখো প্রতি মাসের প্রথম দিনে, তার মানে কি, আজ আমি ধরো 100 টাকা ঢাললে এই 100 টাকাটা কতদিন খাটবে, পুরো 365 দিন খাটবে।
কালকে আমি যদি 100 টাকা ঢালি, 365 দিন কি খাটবে? না, 364 দিন টাকাটা এক বছর খাটবে। তারপরে তৃতীয় দিন আমি যদি পরশু দিন টাকাটা দিই, তাহলে যদি 100 টাকা দিই, কতদিন খাটবে? 365 দিন কি খাটবে? না, 363 দিন খাটবে। ঠিক আছে, এরকমভাবে তোমাকে কিন্তু প্রতিটা আলাদা আলাদা করতে হবে। তবে এতটা আলাদা আলাদা করা সম্ভব না, তার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। মনে করো আমি লিখেছিলাম কিভাবে, যে কি নাম ছিল এটা, কি নাম ছিল, এক ব্যক্তি। তাহলে লিখতে হবে, এই কথাটা লিখতে হবে যে এক ব্যক্তি প্রথম দিনে, আর প্রথম দিনে দ্বিতীয় দিনে আমি এটা বলছি কি জিনিস করেছিলাম, মনে হলো দ্বিতীয় দিনে ডট 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 শেষ দিনে, অর্থাৎ প্রথম দিনের যে টাকাটা সে ঢাললো, এই 100 টাকাটা, এই 100 টাকাটা কতদিন খাটবে? তার 365 দিন। দ্বিতীয় 100 টাকাটা যে ঢাললো পরের দিনে গিয়ে, সেটা কতদিন খাটছে? সেই 100 টাকাটা কতদিন খাটছে? 364 দিন। তারপরে ফের পরের দিন আরো 100 টাকা ঢাললো, সেটা কতদিন খাটবে? 363 দিন। এরকম করে কাটতে থাকবে, পরের দিন একটা একটা করে দিন কমবে, তাই তো? তাহলে শেষ দিনের, প্রথম দ্বিতীয় শেষ দিনে এক ব্যক্তির মূলধন, এখানে লিখতে হতো মূলধন, এক ব্যক্তির মূলধন প্রথম দিন, প্রথম কমা দ্বিতীয় ডট 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 শেষ দিনে যথাক্রমে, ভালো করে দেখো, তাহলে প্রথম দিনেরটা কতদিন খাটবে? 365 দিন। দ্বিতীয় দিনেরটা কাটবে 364 দিন। তারপরে ঠিক আছে, ডট 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 শেষ দিনেরটা কতদিন খাটবে? একদিনে জমা করেন। ঠিক আছে, তাহলে এক বছরে তার মোট সুদ, এক বছরে তার মোট সুদ, অর্থাৎ আই ইকুয়াল টু, ভালো করে দেখো, তাহলে এবার আমি একটা একটা করে করি। তাহলে প্রথম দিনে যে টাকাটা ঢেলেছে, অর্থাৎ প্রথম দিনে সে কি ঢেলেছে, আমরা জানি কি প্রথম দিনের টাকা সুদ কত হচ্ছে, অর্থাৎ 100 টাকা ঢেলেছিল ইন্টু পি আর মানে হচ্ছে 6%, অর্থাৎ প্রথম দিনে ডিভাইডেড বাই 100, এখানে কি করে পি আর টি, তাই তো? টি মানে কত? প্রথম দিনেরটা কতদিন খাচ্ছে? 365 দিন। মানে কি প্রথম দিনেরটা কতদিন খাচ্ছে? আমরা কি করি, 365 ডিভাইডেড বাই 365 দিন। প্রথম দিনেরটা কতদিন খাচ্ছে? মানে পুরো এক বছর অনেকে 365 দিন খাচ্ছে। সেই 365কে বছরে না নিয়ে গেলে হতো, কিন্তু বোঝানোর জন্য পরপর কত, 365 ভাগ 365 দিন গুণ এই যোগ, ফের পরেরটা দ্বিতীয় দিনেরটা দেখো 100 গুণ 6% ইন্টু এখানে 10% হলাম সময় দ্বিতীয় দিনেরটা কত দিনের জন্য খাচ্ছে? 364 দিনের জন্য খাচ্ছে। তাহলে 364 দিনকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 364 ডিভাইডেড বাই 365 ডট 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 একদম শেষ দিনেরটা, অর্থাৎ 100 গুণ 6% ইন্টু একদম শেষ দিনেরটা মাত্র একদিন খাটবে, তাহলে একদিনকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা। মনে করে থাকো, ওখানেও কিন্তু আমি মাসের অঙ্কতে কিন্তু করেছিলাম। এবার আমি কমন নিয়েছিলাম, এইবার ব্যাপারটাকে বোঝো। এবার আমি কি করেছিলাম? কমন নিয়েছিলাম। কি কমন? 100 কমন, ভালো কথা, 6 কমন গুণ 1/365 প্রত্যেকের নিচে থাকবে কমন, ডিভাইডেড বাই এরকম ধরনের ডট ডট, মানে কি এরকম ধরনের 363 362 এরকম করে হতে গিয়ে এই অবধি দাঁড়াবে 100। পড়ে কি থাকলো এই জায়গাটায় ভালো করে বোঝো। তাহলে পড়ে থাকলো, প্রথমে পড়ে থাকলো, এটাতে পড়ে থাকলো 365 প্লাস এটাতে পড়ে থাকলো 364 ডট 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 একদিন। ঠিক আছে, যোগ একদিন। এইবার তুমি এইটা যোগ কিভাবে করবে? এই আগেরটাতে তো 12 মাস, ঠিক আছে, 12 প্লাস 11 প্লাস 10 যোগ করা যাচ্ছে, 12টা দিন যোগ করে, মানে 12 আর মাসের বেলা কি হতো? প্রথমটা 12 হতো, দ্বিতীয়টা 11 হতো, তৃতীয়টা 10 হতো, তারপরেরটা আমার 9 হতো, তারপরেরটা 8 হতো, তারপরেরটা 7 হতো, এগুলো যোগ করা যেত। কিভাবে যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে, একটা ফর্মুলা আছে n, ঠিক আছে, n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n মানে হচ্ছে যে কটা সংখ্যা এখানে থাকবে, সেটা মানে হচ্ছে n। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এখানে কিভাবে আমি করছি দেখো, এই জায়গাটায় কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে কি ফর্মুলা দিলাম আমি?
এখানে দাঁড়াচ্ছে কত দেখো তাহলে, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, একটু চাপিয়ে করি, এখানটায় করছি, হ্যাঁ না এখানটায় থাক। তাহলে এন মানে কত, 365টা, এরকম এরকম কত হবে, 365খানা প্লাস 365 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 365 গুণ 366 ডিভাইডেড বাই 2 দিয়ে কত বেরায় তুমি দেখো। তাহলে গুণ করি, ওরে বাবা এখানটায় গুণ করি, 365 গুণ 366, আচ্ছা এটা যদি কাটাকুটি করে ছোট করে নিই তো 2 দিয়ে, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 3 দুগুণে 6, তাহলে 183 দিয়ে গুণ করি, 183 দিয়ে, 3 5 15, 5 হাতে রইল 1, 318 একে 19, 3 3 9 একে 10, 5 8 40 0 হাতে রইল 4, 6 48, 49 50 51 52, 52 2 হাতে রইল 5, 3 24 25 26 27 28 29, গুণ 5 1 কে 5, 6 1 কে 6, 3 1 কে 3, তাহলে কত হচ্ছে 5 9, 5 আর 2 7, 5 আর 2 7, 9 4 15 একে 16, 6 হাতে রইল 1, 3 দিয়ে 5 আর একে 6, তাহলে দাঁড়ালো কত দেখো, 100 গুণ 6 গুণ 1/365 ডিভাইডেড বাই, তাহলে গুণ করে দিই, এখানে গুণ, এটা কত বেরালো, 6 6 7 9 5 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করি, 0 0 0 0, আচ্ছা 365 দিয়ে তো 183, তাহলে 183 হবে, 183 হলো। এবার এগুলোকে মুছে দিই, এবার 6 ওটাকে গুণ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার এখনো বেরাবে না অবশ্য। তাহলে কত দাঁড়াচ্ছে, 3 6 18 8, 3 6 18 8, 6 8 48 49, 6 কে 6 7 8 9 10, 1098 টাকা। সুদ কত বেরালো, 1098 টাকা। চেয়েছে কি, চেয়েছে অঙ্কের মধ্যে সুদ আসল, তাহলে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল কত হচ্ছে, সুদ আসল কত টাকা, 100 টাকা। ভালো করে দেখো 100 টাকা কতদিন জমা রাখছে, 365 দিন, তাই তো, প্রতিদিন 100 টাকা করে 365 দিনে কত হয়, গুণ, তার সঙ্গে গুণ করব, সেটা হবে আসল, তার সঙ্গে কি করব, এই 1098 টাকাকে যোগ করব, তাহলে এটা হচ্ছে দেখো 36,500 প্লাস 1098, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 6,500, তার মানে 6,500 হলে 7,598 টাকা। ঠিক আছে, দেখি একটু অ্যান্সারটা যে কি, একটু উলটপালট হতে পারে, কেন এই অঙ্কটা দোকানে পয়েন্টে যদি চলে আসে, পেজ নাম্বার 383 পেজে, 3,598, ঠিক আছে। তাহলে কত বলে 7, তখনই তোমাকে এইটাকে কিভাবে বের করবে, এরকম হবে, n বাই n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n মানে হচ্ছে এখানে টোটাল সংখ্যা। কি বললাম বুঝতে পেরেছো, খুব মানে একটু জাস্ট মানে 100 যে অঙ্কটা সেটা তো আমরা যোগ করতে পারবো, মানে মাসে যেটা হয়েছে, কিন্তু দিনের হলে তখন তোমরা এরকমভাবে বের করে নেবে। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের করাবো হচ্ছে 2 এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে অংশীদারি কারবার, একটি অংশীদারি কারবার এ লাভের 2/3 অংশ পান, এ যা লাভ হয় তার 2/3 অংশ পান, বি এবং সি অবশিষ্ট লভ্যাংশ সমান ভাগে ভাগ করেন, এবং অবশিষ্ট যা মানে এ লাভের 2/3 অংশ নেয়ার পর বাকি যতটুকু পড়ে থাকে সেটা বি এবং সি সমান ভাগে ভাগ করে নেয়। এবার বলছে লাভের হার 5% থেকে 7%, এখন ব্যবসায় লাভের হার 5% থেকে 7% হয়ে গেছে, হওয়ার ফলে এর যে আয় মানে এর লভ্যাংশ এখন 800 টাকা আরও বেড়ে গেল। তাহলে সি এর মূলধন কত, অর্থাৎ সি কত টাকা ঢেলেছিল সেটা তোমাকে বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক, একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করো, অঙ্কটা একটু কঠিন আছে, অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে করো। তাহলে ধরে নিলাম আমি মূলধন, মোট মূলধন আগে ধরে নিই, দেখো বুঝতে, আমি একটা একটা করে বুঝাই তাহলে বুঝতে পারবে। ধরি ব্যবসার মূলধন x টাকা, ব্যাপারটাকে বোঝো।
এক্স টাকা। কি কি ধরে নিলাম আমি প্রথমে, এবার আমি অঙ্কের মধ্যে কি কি বলা আছে। প্রথমে বলেছে লাভের 2/3 অংশ কে পাবে, এ পাবে, তাই তো। তাহলে এ লাভের 2/3 অংশ নিয়ে নিলে ঠিক আছে, এ লাভের 2/3 অংশ নিয়ে নিলে লভ্যাংশ কত পড়ে থাকে দেখো, লভ্যাংশ অবশিষ্ট থাকে কত থাকছে, টোটালটা কত, 1 অংশ, সেখান থেকে এ নিয়ে নিচ্ছে কত, 2/3 অংশ, পাশে করছি, তাহলে দাঁড়াচ্ছে কত 3 বিয়োগ, এটা লসাগু 3, তাহলে 3 হবে 3 বিয়োগ 2 ইজিক্যাল টু 1/3 অংশ। ভালো করে দেখো, এ লাভের কত অংশ নেবে, 2/3 অংশ, তাহলে এ লাভের 2/3 অংশ নিয়ে নিল, বাকি যতটুকু পড়ে থাকবে, বাকি এখন কত পড়ে আছে, 1/3 অংশ। এই 1/3 অংশটা কারা নেবে, এ, বি এবং সি দুজনের সমান ভাগে নেবে। তাহলে দেখি কত করে পাচ্ছে তারা, তাহলে 1/3 অংশ বি ও সি সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, দেখো প্রত্যেকে কত পাচ্ছে, দেখো টোটাল কত আছে পড়ে 1/3 অংশ, সমান ভাগে ভাগ করা মানে কি 2 দিয়ে ভাগ করবো, তাহলে জিনিসটাকে 2 দিয়ে ভাগ করব, তাই তো। সমান ভাগে যদি আমি এই 1/3 অংশ দুজনে বলেছে সমান ভাগে ভাগ করবো, তাহলে কি করব 2 দিয়ে ভাগ করবো মানে কি 1/2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত দাঁড়ালো 1/6 অংশ, দুজনেই কত করে পেলো 1/6 অংশ। আগে আমি দেখে নিলাম যে এ লাভের 2/3 অংশ নিলে পড়ে থাকছে ব্যবসায় 1/3 অংশ লভ্যাংশ, সেই 1/3 অংশ লভ্যাংশ থেকে বি ও সমান দুজনে মিলে, মানে ওই 1/3 অংশটা বি ও সি সমান ভাগে ভাগ করবে, তার এক একজন নেবে কত 1/6 অংশ। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এইবার বলে দেখো, এখন বর্তমানে লাভের হার 5% থেকে 7% বেড়ে গেছে, মানে ক পার্সেন্ট বেড়েছে, 2% বেড়েছে, সেটা লিখি। তাহলে লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি পেলে, ঠিক আছে, লাভের হার বেড়েছে বৃদ্ধি পেলে লাভের হার বেড়েছে কতটা, 2%। কত বেড়েছে দেখো 2%, ঠিক আছে, কত বেড়েছে দেখো 2%। আচ্ছা, এই যে 2, আগে তো ছিল 5% লাভ হতো, লাভের মধ্যে সেখান থেকে এ নিত 2/3 অংশ, বি নিত 1/6 অংশ, একটা যে কোনো একটা লাভ হতো, একটা লাভ থেকে ধরো মানে ব্যবসা থেকে যা লাভ হতো সেই লাভের থেকে এ নিয়ে নিত কত 2/3 অংশ, আর বি এবং সি দুজনে কত করে নিত 1/6 অংশ করে নিত, মানে লাভের। এইবার বলেছে এখন লাভ আরো না 2% বেড়ে গেছে, এখন লাভ আরো কত বেড়ে গেছে, 2% বেড়ে গেছে। ভালো করে শোনো, 2% বেড়ে গেছে, তার মানে কি এখন লাভ 2% বেড়েছে, মানে কি দেখো টোটাল মূলধন ছিল x টাকা, x টাকার মধ্যে কিন্তু 2% লাভ বেড়ে গেছে। তাহলে লিখি x টাকা মূলধনে, x টাকা মূলধনের 2% লাভ মানে কত, 2% লাভ মানে কত, x ইন্টু 2% মানে x ইন্টু 2/100, কাটাকুটি করলে 1/50 ইজিক্যাল টু x/50 টাকা। দেখো বলছে টোটাল তো তুমি 100 টাকা, সবাই মিলে কত টাকা দেবে, x টাকা, আগে 5% ছিল, এখন আরো আগে যা টাকা ছিল তার মধ্যে 5% লাভে এত লাভ ছিল, ঠিক আছে। এখন কি বলেছে আরো 2% বেড়েছে, 2% বেড়েছে মানে কি এখন x টাকায় কত টাকা বেড়েছে, 2% বেড়েছে, মানে কত টাকা লাভ হয়েছে, 100 x/50 টাকা লাভ হয়েছে। ভালো করে শোনো, মানে x টাকা টোটাল মূলধন কত, x টাকা, সেই টোটাল মূলধনে আরো 2% লাভ হয়েছে, মানে টোটাল লাভ হয়েছে কত, কি বলেছে দেখো লাভ, মানে এখন লাভের পরিমাণ 2% বেড়েছে, তার মানে কি x টাকায় লাভের পরিমাণ, লাভের উপর না কিন্তু মূলধনের উপর আরো x টাকা ছিল মূলধন, এখন আরো 2% বেড়েছে, মানে কত টাকা হয়েছে, x/50 টাকা, ঠিক আছে। তাহলে এক্সট্রা লাভ হলো, কিন্তু এটা কিন্তু এক্সট্রা, আমি লিখছি না, আমি লিখছি ধরো এক্সট্রা, এটা ধরো এক্সট্রা লাভ হলো, লিখবে না কিন্তু, ঠিক আছে, এক্সট্রা,
এই যে নতুন এক্সট্রা লাভ হলো, এই এক্সট্রা লাভটাও তো ওরা তিনজনে মিলে নেবে। এই আগে ছিল 5%, সেটা নিতই, এখন আরো দেখছে 2% এক্সট্রা লাভ হয়েছে। এই এক্সট্রা যে লাভ হয়েছে এই লাভটুকুও তো এরা নেবে, এ বি সি তিনজনেই নেবে। তাহলে প্রথমে দেখি এ কতটা নিচ্ছে। দেখো এই এক্স এর 50 টাকা লাভে এ পাবে কত টাকা পাবে। দেখো কত ছিল, এক্স বাই 50, এ কত পাবে, এ পাবে কত, সবসময় ব্যবসা থেকে কতটা অংশ নেবে, হয়ে গেল 2/3 অংশ নেবে। তাহলে 2/3 অংশ কাটাকুটি করো 25, তাহলে দাঁড়াচ্ছে কত, এক্স বাই 75 টাকা। এবার আমরা বি আর সি এর বের করতে পারি। ভালো করে দেখো এ লাভের কত টাকা পাচ্ছে, এক্স বাই 75 টাকা, মানে এক্সট্রা কত টাকা পাচ্ছে, এই যে 2% যে লাভ হয়েছিল, এই যে 2% এক্সট্রা লাভ হয়েছে সেখানের মধ্যে থেকে সে কত পাচ্ছে, এক্স বাই 75 টাকা। আবার অঙ্কের মধ্যে আরো একভাবে বলে দিয়েছে, দেখো এক্সট্রা সে কত টাকা আয় হচ্ছে, 8000 টাকা। তার মানে কি, এইটার যা মানে ওই 8000 টাকার মানে তো একই। আমি বের করলাম যে এক্সট্রা যে লাভ হয় সেই লাভের মধ্যে এ পাবে কত টাকা এক্সট্রা, এক্স বাই 75 টাকা এক্সট্রা নেবে। তাহলে সেখানে অঙ্কের মধ্যেও বলে দিয়েছে এর আয় 8000 টাকা বৃদ্ধি, মানে এও এক্সট্রা নেবে কত, 8000 টাকা। তার মানে দুটো একই কথা। তাহলে লিখতে পারি না আমি শর্তানুসারে, লিখতে পারি এক্স বাই 75 ইন্টিগ্রাল টু 8000 টাকা, ঠিক আছে, ইজিক্যাল টু ক্রস গুণ করো 8000 ইন্টু 75কে গুণ করো, 8000 ইন্টু 75 গুণ করলে কত হয়, 0 0 0, 5 8 40 0, হাতে রইল 4, 7 8 56, 7 8 59, 60,000 টাকা। দেখো মূলধন পেয়ে গেলাম, ভালো করে দেখো মূলধন পেয়ে গেলাম। এই মূলধন আমরা কি জানি, লভ্যাংশের মূলধন যা হয়, মানে অংশীদারদের লভ্যাংশের মূলধন যা হয়, তোমার মূলধনের অনুপাতও তাই হয়, দুটোই সমান হয়। তাহলে দেখো অনুপাত ছিল কত, 1/6 অংশ না, তোমার দুজনে মিলে বি আর সি এর লভ্যাংশ কত ছিল, 1/6 অংশ না অনুপাত ছিল। তাহলে আমি লিখতে পারি না বি এর সুতরাং সি এর মূলধন হবে, সি এর মূলধন কত হবে, ভালো করে দেখো সি এর মূলধন কত হবে, টোটাল 60,000 টাকা। সেখান থেকে সি সবসময় কি নেয়, লাভ দেয় কত, 1/6 অংশ, তার মূলধনও তো সেটাই নেবে 1/6 অংশ, কারণ আমরা জানি লভ্যাংশের অনুপাত আর মূলধন অনুপাত দুটোই সমান। তাহলে করি 6 দিয়ে, সরি এটা 6 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6 লাখ হবে, কটা দিলাম, 4টে 5টা হবে, তাহলে এটা হবে 1 লাখ। দেখো বেরিয়ে গেল, তাহলে সি এর মূলধন কত বেরালো, 1 লাখ টাকা, ব্যাস বেরিয়ে গেল, ঠিক আছে। সি এর মূলধন কত বেরালো, 1 লাখ টাকা। কি বললাম, একটু বুঝে করবে অঙ্কটাকে, একটু বুঝে করবে, তাহলে অঙ্কটা সহজ মনে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টে পেজ করালাম। এই 4টে পেজের মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কোনো অসুবিধা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।